হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। কৃষিবিজ্ঞান সাজেশন হিসাবে আজকে যে ভিডিওটি দেওয়া হয়েছে তোমরা লক্ষ্য করো। দ্বাদশ শ্রেণীর 2025 সালের অ্যাগ্রোনমি অর্থাৎ কৃষিবিজ্ঞান সাজেশন হিসাবে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেগুলি প্রত্যেকটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। টেস্ট এবং ফাইনাল পরীক্ষা প্রস্তুতির রচনাধর্মী উত্তরমূলক প্রশ্নের পার্ট 1 যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ভেরি ইম্পর্ট্যান্ট। সুতরাং ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে লক্ষ্য করো এবং অতি অবশ্যই তৈরি করে নাও। এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলো যদি তোমাদের করা থাকে তাহলে প্রশ্ন যেভাবেই আসুক না কেন তাহলে তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তাহলে আমরা প্রথম প্রশ্ন দেখি, আলোক সময়কাল নীতি বলতে কী বোঝো? আলোক সময়কাল নীতি অনুসারে উদ্ভিদের শ্রেণী বিভাগ করো এবং প্রতিটি শ্রেণীর অন্তর্গত দুটি করে ফসলের নাম লেখো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে, ধানের ফলন নির্ধারণকারী উপাদানগুলো কী কী? ধানের অধিক ফলনের জন্য সেগুলোর বৃদ্ধির ব্যাপারে কীরূপ ব্যবস্থা অবলম্বন করা দরকার? এবার নেক্সট 3 নম্বর প্রশ্ন, গমের মুকুট শিকড় ছাড়া দশা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। অথবা এইভাবেও প্রশ্নটা আসতে পারে, গমের মুকুট শিকড় দশা কি? এই দশা গম গাছের কত বয়সে দেখতে পাওয়া যায়? এই দশায় কি আন্তঃচাষ পরিচর্যা গ্রহণ করতে হবে? এবার বিয়ের প্রশ্ন হচ্ছে, দেশি আমন ধানের বৃদ্ধি দশাগুলির নাম লেখো। বেশি ফলন পাওয়ার জন্য ওই সব বৃদ্ধি দশাগুলিতে কি মাধ্যমিক পরিচর্যার প্রয়োজন হবে তা সংক্ষেপে লেখো। এবার পরবর্তী প্রশ্ন 4 নম্বর, একটি উচ্চ ফলনশীল বেটে গমের প্রধান বৃদ্ধি দশাগুলি আলোচনা করো। ওই সব বৃদ্ধি দশাগুলিতে কি পরিচর্যা গ্রহণ করতে হবে তা সংক্ষেপে লেখো। খুব সুন্দর প্রশ্ন। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে, গম, আখ, পাট, আলু এই ফসলগুলির বৃদ্ধির সংকট দশাগুলি লেখো। তো এই প্রতিটা এই যে রয়েছে গম, আখ, পাট, আলু এই যে ফসলগুলো প্রত্যেকটার বৃদ্ধির সংকট দশাগুলো সংক্ষেপে তোমাকে লিখতে হবে। এবার নেক্সট, বৃদ্ধির সংজ্ঞা দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বৃদ্ধি ও পরিস্ফুরণের মধ্যে পার্থক্য কী? পাট, আলু, গম ও আখের দুটি করে বৃদ্ধি দশার নাম লেখো। নেক্সট প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের অ্যাগ্রোনমির অর্থাৎ কৃষিবিজ্ঞানের একটা ম্যাথের নমুনা প্রশ্ন দিয়েছি। খুব ভালো করে এটা তৈরি করবে। এইটা তৈরি করা থাকলে এই জাতীয় প্রশ্ন তোমাদের আসলে তোমরা করতে পারবে। একটি 120 দিন বয়সের পাকা ধানের ক্ষেতে প্রতিটি পাশকাঠি থেকে গড়ে 80টি পরিপক্ক দানা পাওয়া যায়। যদি প্রতি বর্গমিটারে গড়ে 300টি পাশকাঠি জন্মায় তবে ওই ক্ষেতের আনুমানিক ফলন কুইন্টাল প্রতি হেক্টর এককে নির্ণয় করো। এখানে দেওয়া আছে 1000টি বীজের ওজন হচ্ছে 22 গ্রাম। এই ধরে তোমরা অঙ্কটা করবে। এইবার পরবর্তী প্রশ্ন, সংক্ষিপ্ত টিকা লেখো। প্রথম হচ্ছে আলুর কন্দ গঠন দশা অর্থাৎ টিউবারাইজেশন। নেক্সট হচ্ছে ধানের পাশকাঠি ছাড়ানো দশা, টিলারিং স্টেজ। আলুর ত্বক পুষ্টি দশা অর্থাৎ পটেটো সুপারাইজেশন স্টেজ। এই টিকাগুলো তোমরা ভালো করে করবে। এটা করা থাকলে এখান থেকে ছোট যে প্রশ্নই দিক না কেন তোমরা অ্যান্সার করে আসতে পারবে। এবার 9 নম্বর, 9-এর হচ্ছে আলু জমিতে গাছের গোড়ায় মাটি বা ভেলি বাঁধা আলোচনা করো। এই পদ্ধতির সুবিধাগুলি উল্লেখ করো। আর বিয়ে হচ্ছে অঙ্গজ বৃদ্ধি অর্থাৎ ভেজিটেটিভ গ্রোথ এবং জননগত বৃদ্ধি অর্থাৎ রিপ্রোডাক্টিভ গ্রোথ বলতে কী বোঝো? উদাহরণ দাও। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 10 নম্বর, 10-এর হচ্ছে স্বেচ্ছাসেবিত কৃষি
এবং বৃষ্টি সেবিত কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো। সেচসেবিত কৃষি এবং সেচসেবিত কৃষি এবং বৃষ্টি সেবিত কৃষির বৈশিষ্ট্যগুলি লেখো। আর সেচসেবিত কৃষি এবং বৃষ্টি সেবিত কৃষির মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার 10-এর বি, রাসায়নিক সার ব্যবহারে ক্রমহ্রাসমান উৎপন্ন বিধি লেখচিত্র ও উদাহরণ সহ বুঝিয়ে দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, অতি অবশ্যই এটা তৈরি করে নেবে। এইবার পরবর্তী প্রশ্ন হচ্ছে শস্য পর্যায় কাকে বলে? শস্য পর্যায়ের 4টি শর্ত লেখো। শস্য পর্যায়ের সুবিধাগুলি কি কি? আর 11-এর বি হচ্ছে বিরামহীন শস্য চাষ বলতে কী বোঝো? বিরামহীন শস্য চাষের একটি করে উদাহরণ দাও। বিরামহীন শস্য চাষের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এইবার নেক্সট হচ্ছে আর একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, সুসংহত কীটপতঙ্গ দমন পদ্ধতি, ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, আইপিএমের পুরো কথাটি লেখো। এইভাবে প্রশ্ন আসলে তখন লিখবে তোমরা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। সুসংহত কীটপোকা দমন পদ্ধতি কাকে বলে? যে কোনো দুটি কীট দমন পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ দাও। বিয়ের প্রশ্ন হচ্ছে কীটনাশক ওষুধ জমিতে প্রয়োগ করাকালীন কি কি সতর্কতা অবলম্বন করতে হবে? এর প্রশ্নটা খুব ভালো করে পড়ে তার উত্তর করবে। কীটনাশক ওষুধ জমিতে প্রয়োগ করাকালীন কিন্তু প্রয়োগের পর বলছে না, প্রয়োগ করাকালীন কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। আর নাম্বার সি হচ্ছে পোকা দমনের একটি যান্ত্রিক ও একটি কৃষিজ পদ্ধতির উল্লেখ করো। পরবর্তী 13 নম্বর প্রশ্ন, ইঁদুর কিভাবে ফসলের ক্ষতি করে? ইঁদুর দমনের দুটি পদ্ধতি লেখো। আর 13-এর বি হচ্ছে শস্যক্ষেত্রে পোকামাকড় দমনে রাসায়নিক প্রয়োগের মূলনীতি কী? নেক্সট 14 নম্বর, আগাছা কাকে বলে? 14-এর এ, আগাছা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। আগাছা কিভাবে ফসলের ক্ষতি করে? জীবনকাল অনুসারে আগাছার শ্রেণীবিভাগ করো। এই আগাছা থেকে যে কোনোভাবেই প্রশ্ন তোমাদের আসবে, অতএব তোমরা আগাছা থেকে ভালো করে তৈরি করে রাখবে, যে কোনো কর্নার থেকে প্রশ্ন আসবে। আগাছা আক্রমণের প্রতিকার ব্যবস্থাগুলি লেখো। আগাছাটা খুব ভালো করে পড়ে রাখবে। এইবার 15 নম্বর, 15-এ উদাহরণসহ নির্বাচিত আগাছানাশক ও অনির্বাচিত আগাছানাশকের পার্থক্য লেখো। আর 15-এর বি হচ্ছে অঙ্কুরোদ্গম পূর্ববর্তী ও অঙ্কুরোদ্গম পরবর্তী আগাছানাশকের মধ্যে পার্থক্য লেখো। অর্থাৎ এই অঙ্কুরোদ্গম পূর্ববর্তী সম্পর্কিত আগাছানাশক সবটাই ভালো করে পড়বে। এইবার 16 নম্বর, 16-এ মাটির পিএইচ এর সংজ্ঞা দাও। মাটির পিএইচের আদর্শ মান কত? বি প্রশ্ন, বিয়েরটা হচ্ছে উদ্ভিদ পুষ্টির বা উদ্ভিদ খাদ্য উপাদানগুলির অপরিহার্যতার মাপকাঠিগুলি আলোচনা করো। খুব ভালো করে করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। এইবার 17-এ অম্লমাটি কাকে বলে? অম্লমাটির সৃষ্টির অন্তত 4টি কারণ আলোচনা করো। অম্লমাটি সংশোধনে ব্যবহৃত রাসায়নিক পদার্থগুলির নাম লেখো। অম্লমাটিতে চাষের উপযোগী ফসলগুলির নাম লেখো। এখানে খেয়াল রাখবে, এই যে আমি যে প্রশ্নগুলো দিয়েছি, এই হুবহু এই ধরনের প্রশ্ন না এসে এই ঘুরিয়েও প্রশ্ন আসতে পারে। তাহলে যদি তোমাদের উত্তর করা থাকে তাহলে তোমরা অ্যান্সার করতে পারো। যদি দেখা গেলো ঘুরিয়ে প্রশ্ন দিল, তোমরা ভালো যে প্রশ্ন আসেনি, কমন আসেনি, তাহলে কিন্তু বুঝতে পারবে না পড়ার জন্য তোমরা ধরতে পারছো না প্রশ্নটার ধরনটা। অতএব প্রশ্নটার ধরে উত্তরটা ভালো করে পড়া থাকলে ওই উত্তরের উপর যেভাবেই প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর করে আসতে পারবে। এবার বিয়ের 17-এর বি, অম্লমাটি সংশোধনের জন্য কি কি উপায় অবলম্বন করা যায়? অম্লমাটি ও ক্ষার মাটির পার্থক্য লেখো। অম্লমাটিতে প্রয়োগের উপযুক্ত ফসফরাস ঘটিত রাসায়নিক সারের নাম লেখো। এই যে প্রশ্নগুলো দেওয়া হলো, প্রশ্নগুলো করা থাকলে এখান থেকেই বারবার বলছি, প্রশ্ন ঘুরিয়ে দিলেও তোমরা অ্যান্সার করে আসতে পারবে। এবার 18 নম্বর, 18-এ মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয়
বিভিন্ন শ্রেণীর খাদ্যমৌলগুলির নাম লেখো এবং তাদের উদ্ভিদ গ্রহণযোগ্য রূপগুলিও লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বুঝে উত্তর করবে। এবার 18 বি, উদ্ভিদ পুষ্টির ক্ষেত্রে অনুখাদ্যগুলির অভাবজনিত রোগ লক্ষণগুলি ও অভাবজনিত রোগ মিনিমাম যদি 4টে যদি দেয় লিখতে, 4টে তোমরা তালিকা তৈরি করে লিখবে, এমনি পড়ে রাখবে সব কটায়। পার্টিকুলার অনুখাদ্য, যে কোনো একটা পার্টিকুলার অনুখাদ্যর অভাবজনিত রোগ উল্লেখ করলে তখন তোমরা আর বলতে পারবে না, অতএব সবগুলি পড়ে রাখবে। আর বড় প্রশ্ন হিসাবে এরকম থাকলে তখন মিনিমাম 4টে দিয়ে তোমরা অ্যান্সারটা করবে। এবার 19 নম্বর, 19 নাইট্রোজেন সংবন্ধন অর্থাৎ নাইট্রোজেন ফিক্সেশন কাকে বলে? এই প্রক্রিয়ায় অংশগ্রহণকারী দুটি জীবাণুর নাম লেখো। মিথজীবী ও অমিথজীবী জীবাণুর পার্থক্য লেখো। বি এর প্রশ্ন, নাইট্রিফিকেশান ও ডিনাইট্রিফিকেশান কাকে বলে? এদের মধ্যে পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে নাইট্রিফিকেশান ডিনাইট্রিফিকেশান ইংলিশ টার্মটা দেওয়া হয়েছে। এবার ডিনাইট্রিফিকেশান কাকে বলে, ডিনাইট্রিফিকেশান কাকে বলে না দিয়ে নাইট্রোজেন মোচন, তখন কিন্তু বুঝে নিতে হয় তোমাদের। অতএব না পড়লে তোমরা অ্যাগ্রোনমি অ্যান্সার করতে পারবে না, ফাউকো পড়ে গেলে পারবে না, ভালো করে বুঝে পড়তে হবে। এবার 20 নম্বর, ক্ষার মাটি কাকে বলে? এরূপ মাটি কিভাবে তৈরি হয়? ক্ষার মাটি সংশোধনের জন্য যেসব রাসায়নিক পদার্থ প্রয়োগ করা হয় তাদের নাম লেখো। এবার বিয়েটা হচ্ছে ক্ষার মাটি সংশোধনের বিভিন্ন উপায়গুলি কি কি? ক্ষার সহনশীল শস্যের নাম লেখো। খুব ভালো করে পড়বে। আমি বারবার একই কথা বলছি, যদি প্রশ্নের উত্তরগুলো যদি ভালো করে না পড়ো তাহলে প্রশ্ন ঘুরিয়ে দিলে একটা অ্যান্সারও করতে পারবে না। সুতরাং প্রশ্নগুলো আমি দিয়ে দিলাম একটা টাইপ হিসাবে, এর অনেক টাইপের প্রশ্ন হতে পারে। একটা ভাষায় আমি দিচ্ছি, অন্য ভাষায় আসতে পারে, উত্তর সেই একই হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যারা আমার কথাগুলো না শুনে শুধুমাত্র এই প্রশ্নগুলো নিয়ে তৈরি করবে তারা কিন্তু ভুল করবেই। যাই হোক স্টুডেন্টস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।